সংসদ প্লাজায় লাল সবুজের পতাকা মোড়ানো হাদির মরদেহ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ। আমার ভাই শরীফ ওসমান হাদির বিচার যেন প্রকাশ্যে এই বাংলার জমিনে আমরা দেখতে পারি। ওসমান হাদি ভাই কি মৃত? তিনি আমাদের লক্ষ কোটি তরুণের মধ্যে জীবিত রয়ে যাবেন ইনশাআল্লাহ। জানাজায় লাখো মানুষের ঢল। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শোক শ্রদ্ধায় জাতীয় কবির সমাধির পাশে শায়িত। হাদি হারিয়ে যাবে না, তার রেখে যাওয়া মন্ত্রে উজ্জীবিত হবে বাংলাদেশ, জানাজায় বললেন প্রধান উপদেষ্টা। প্রিয় হাদি, বিদায় দিতে আসিনি আমরা, তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো, সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। সংসদ প্লাজায় লাখো মানুষের স্রোতে সব দল, রাজনীতির এই অস্থির সময়ে হাদির মৃত্যু বড় ক্ষতি বলছে বিএনপি। শাহবাগ মোড়ের নাম হাদি চত্বর ঘোষণা করল ইনকিলাব মঞ্চ, অপরাধীকে ধরতে 24 ঘন্টার আলটিমেটাম। মুক্তিবাহিনীর উপপ্রধান ও বীর উত্তম একে খন্দকার আর নেই, প্রধান উপদেষ্টার শোক, কাল 23 বাসার প্যারেডে জানাজা। স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি সোহাগ বক্স, সেই সঙ্গে আমি জান্নাতুল কলিও আছি। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। এক ঐতিহাসিক ঘটনার সাক্ষী হলো বাংলাদেশ। শ্রদ্ধা, ভালোবাসা আর চোখের জলে বিদায় নিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদি। উল্কার মতো রাজনীতিতে আসা এই বিপ্লবীকে দাফন করা হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে। দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাধারণ মানুষের পাশাপাশি জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। চোখের জল আর ভালোবাসায় এক বিপ্লবী আত্মার বিদায়। জানা অজানা, চেনা অচেনায় শরীফ ওসমান হাদির হয়েছে অভাবনীয়, অকল্পনীয় এক ঐতিহাসিক বিদায়। এ যেন এক রাজকীয় প্রস্থান। নক্ষত্রের মতো জ্বলে উঠেছেন, অনন্তের পথে গিয়েও হয়েছেন জলজলে ধ্রুবতারা। কল্পনার সীমা ছাড়িয়ে বাস্তবতায় দিয়েছেন ধরা। আল্লাহু আকবার। হাদির জানাজায় যোগ দিয়েছেন লাখ লাখ মানুষ। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, মানুষের সব স্রোত মিশেছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জনতার আবেগ, ভালোবাসা, সতীর্থদের দ্রোহ বিদ্রোহ সব মিলে হাদি হয়ে উঠেছেন বিপ্লবের এক বিমূর্ত প্রতীক। শরীফ ওসমান হাদিকে 168 ঘন্টা আগে গুলি করা হয়েছে। এখন পর্যন্ত কি তার খুনিকে গ্রেফতার করা হয়েছে? হাদির ছোট সন্তান আর বাবা বলে ডাকতে পারবে না, সহোদর পাবে না তার ছোট ভাইকে। তাই তো জানাজার আগে সৃষ্টিকর্তার কাছে বিরামহীন প্রার্থনা, পরপারে ভালো থাকুক হাদি, বেঁচে থাকুক অনুপ্রেরণা। আজকের ওর সন্তানের চেহারার দিকে তাকানো যায় না। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদি। আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এসেছেন সব রাজনৈতিক দলের নেতারা। আবেগ আপ্লুত হয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, বিদায় দিতে নয়, এসেছি ওয়াদা করতে। আমাদের শির কখনো নত হবে না, সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। জানাজা শেষে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ছুটতে থাকে কফিনবন্দি হাদির নিথর দেহ। সঙ্গে তখনও শত শত মানুষ। এ যেন চোখের জলে চিরবিদায়ের শেষ যাত্রা। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে দাফন করা হয় তাকে। অশ্রুসিক্ত এমন আবহে আপাত শেষ হয়েছে হাদির অধ্যায়।
মানুষের ভালোবাসায় প্রমাণ হয়েছে জীবিত হাদির চেয়ে অনেক বেশি শক্তিশালী শহীদ হাদি। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। ওসমান হাদির শেখানো মন্ত্রে উজ্জীবিত হবে গোটা বাংলাদেশ। হাদির জানাজায় অংশ নিতে এসে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি জানান, মৃত্যু হলেও হাদিকে বিদায় জানাবে না দেশের মানুষ। বাংলাদেশ যতদিন থাকবে ওসমান হাদি বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে। শহীদ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ প্লাজায় লাখো জনতার ঢল। দেশপ্রেমিক টগবগে এক যুবককে শেষ বিদায় জানাতে অশ্রুসিক্ত চোখে কয়েক প্রজন্মের এমন বিশাল জমায়েত যেন নজির স্থাপন করল। আমরা সবাই হাদি হব, গুলির মুখে কথা কব। শরীফ ওসমান হাদির দেহ জাতীয় সংসদে আনা মাত্র আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। হাদির নামে স্লোগানে উত্তাল পুরো ময়দান সহ আশপাশের এলাকা। সাধারণ মানুষের পাশাপাশি জানাজায় অংশ নিতে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। বলেন, হাদিকে বিদায় জানাতে নয়, সবসময় মাথা উঁচু করে বাঁচার যে মন্ত্র হাদি শিখিয়েছেন তা ধারণ করতেই স্মরণকালের এই বিশাল জমায়েত। প্রিয় হাদি, বিদায় দিতে আসিনি। আমরা তোমার কাছে আমরা ওয়াদা করতে এসেছি। তুমি যা বলে গেছো সেটা যেন আমরা পূরণ করতে পারি। আমাদের শির কখনো নত হবে না। সেই মন্ত্র তুমি আমাদেরকে দিয়ে গেছো, আমাদের সব কাজে সেটা আমরা প্রমাণ করব। আমরা দুনিয়ার সামনে মাথা উঁচু করে চলবো, কারো কাছে মাথা নত করব না। ক্ষণজন্মা হাদি মানুষকে যেভাবে ভালোবেসেছেন, রাজনৈতিক প্রতিপক্ষের প্রতিও তার উদার দৃষ্টিভঙ্গি, এমনকি নির্বাচনের প্রার্থী হয়েও আচার আচরণের যে উদাহরণ সৃষ্টি করে গেছেন তা অনুসরণের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। কিভাবে মানুষকে কষ্ট না দিয়ে তার বক্তব্য প্রকাশ করতে হয়, কিভাবে বিনীতভাবে মানুষের কাছে আসতে হয়, সবকিছু তুমি শিক্ষা দিয়ে গেছো। আমরা এই শিক্ষা গ্রহণ করলাম। আমরা সব সময় তোমার কথা স্মরণ রেখে জাতির অগ্রগতির পথে চলতে থাকবো। জানা ও সংস্কৃতি সহ বেশ কয়েকজন উপদেষ্টা ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানাজায় অংশ নেন। জানাজা শেষে জনতার মিছিল এগিয়ে যায় শাহবাগ অভিমুখে। হাদির শেখানো স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াইয়ে এখন লক্ষ্য হাদি। ওসমান হাদির জানাজায় আসা লাখ লাখ মানুষ বলছে হাদিদের মৃত্যু নেই। মারুফা রহমান, নিউজ 24, সংসদের দক্ষিণ প্লাজা, ঢাকা। শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিয়েছেন বিএনপি, জামাত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, হাদি ছিলেন ইনসাফ ও ন্যায়ের প্রতীক। একটি মানবিক এবং গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় হাদির আত্মত্যাগ বৃথা যাবে না বলে মন্তব্য করেছেন তারা। বিশিষ্টজনরা বলেন, হাদির ঘাতকদের বিচার করতে হবে, নিশ্চিত করতে হবে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা। রাজধানী ঢাকার সব পথ যেন মিশে গেছে সংসদ ভবনের সামনের মাঠে। জানাজার সময় মাঠ ছাপিয়ে মানিক মিয়া এভিনিউয়ের দুই পাশের সড়কেও ছিল জনসমুদ্র। হাদির জানাজায় কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে সামিল হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। রাজনীতির অস্থির এই সময়ে ওসমান হাদির হত্যাকাণ্ড বড় ক্ষতি বলছেন সবাই। তার খুনিদের বিচারের আওতায় আনার দাবিও ছিল সবার কণ্ঠে। ওসমান হাদির এই শোককে জাতীয় শক্তিতে পরিণত করতে হবে। দেশীয় এবং বিদেশীয় সকল চক্র যারা গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে চায়, যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায়, এদেশের গণতান্ত্রিক উত্তরণকে যারা বাধাগ্রস্ত করতে চায়, কণ্ঠকাঠিন্য করতে চায়, তাদেরকে আমরা সমুচিত জবাব দেব গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়াকে সহজতর করে। তাহলেই শহীদ ওসমান হাদির রক্তদানকে, আত্মত্যাগকে আমরা সম্মান জানাতে পারবো। ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণে ওসমান হাদি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্ন বাস্তবায়নের কথা বলেন রাজনীতিবিদ ও বিশিষ্টজনরা। হাদির অপরাধ একটাই, সেটা হচ্ছে সে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কি করছে, লড়াই করে গেছে, আজীবন সংগ্রাম করে গেছে।
ফ্যাসিস্ট হাসিনা এবং তার প্রেতাত্মারা যদি জুলাই যোদ্ধাদেরকে ঘুমাতে না দেয়, আমরাও ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসরদের গুম হারাম করে দিব ইনশাআল্লাহ। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ওসমান হাদির মতো বিপ্লবীর বড় প্রয়োজন বলেও মনে করেন রাজনীতিবিদরা। শহীদ হাদির জানাজায় অংশ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি সর্বস্তরের মানুষের একটি বার্তা, আগামী দিনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় শহীদ হাদির আদর্শকে ধারণ করবেন তারা। সেই সঙ্গে যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে সোচ্চার থাকবে বাংলাদেশের মানুষ। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন ফ্যাসিবাদ বিরোধী কণ্ঠস্বর শহীদ শরীফ ওসমান হাদি। শনিবার বিকেল 4টায় দাফনের সময় কান্নায় ভেঙে পড়েন তার সহপাঠী আর ভক্তরা। তাদের কান্নায় যেন ভিজে যায় সেখানকার মাটিও। মুরাদ আক্তারের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আরিফুল ইসলাম। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ইচ্ছের মতোই মসজিদের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বাংলার আরেক ফ্যাসিবাদ বিরোধী কণ্ঠস্বর শহীদ শরীফ ওসমান হাদি। জানাজা শেষে লাল সবুজে পতাকায় মোড়ানো শহীদ হাদির মরদেহ নিয়ে আসা হয় কবি নজরুলের সমাধিতে। মরদেহ কাঁধে নিয়ে ফুফিয়ে কাঁদছিলেন তার সহপাঠীরা। এ কান্না যেন বড়ই বেদনার। অশ্রুসিক্ত নয়নে সবাই শেষবারের মতো ছুঁয়ে দিলেন হাদিকে, মাটি ছিটিয়ে দিলেন এ বীরের সমাধিতে। আগতদের চোখের জল যেন ভিজিয়ে দিল হাদির কবরের মাটি। শেষ বিদায়ে উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্য, শিক্ষক ও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ। বলেন, হাদির ফ্যাসিবাদ বিরোধী কণ্ঠস্বর লেখা থাকবে ইতিহাসের পাতায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হিসেবে, আমাদের জাতীয় বীর হিসেবে তিনি একটি ঐতিহ্য তৈরি করে গেছেন, যে ঐতিহ্য আমরা সবাই ইনশাআল্লাহুল আযীম বহন করব এবং দেশের জন্য তার যে ত্যাগ, তার বিনিময় আল্লাহ তাকে ফেরেশতার উচ্চতর মাকাম দান করবেন ইনশাআল্লাহুল আযীম। দাফন শেষে কান্না ভেজা কণ্ঠে মোনাজাত করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। হাদির দীর্ঘদিনের সহযোদ্ধা ও অনুসারীরা বিদায় বেলায় শপথ নিলেন তার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নের। বললেন, হাদি চলে গেলেও থামবে না ইনসাফ প্রতিষ্ঠার লড়াই। ন্যায় নীতির বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন অসমাপ্ত মহাকাব্যের তরুণ শরীফ ওসমান হাদি। তার স্বপ্ন বাস্তবায়নে এবার অঙ্গীকারবদ্ধ লাখো তরুণ, এমনটাই বলছেন তার ভক্তরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশ থেকে আরিফুল ইসলাম, নিউজ 24। শাহবাগ মোড়ের নাম বদলে ওসমান হাদি চত্বর রেখেছেন তার সহযোদ্ধারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা তাদের। 24 ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেফতারে স্বরাষ্ট্র উপদেষ্টাকে আলটিমেটাম দিয়েছে তারা। দিনভর বিক্ষোভের পর সন্ধ্যার আগে তারা শাহবাগ ছাড়েন। জানান, রবিবারের মধ্যে খুনিরা গ্রেফতার না হলে আবারও বিক্ষোভে নামবেন। ওসমান হাদির প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর প্রতিবাদ সব স্রোত যেন মিলেছে শাহবাগের মোহনায়। শোক জানাতে আসা মানুষের ঢলে প্রতিধ্বনিত হচ্ছে ইনসাফ জিন্দাবাদ। হাদির জানাজা শেষে শিক্ষার্থী ও যুবকরা মিছিল নিয়ে শাহবাগে প্রবেশ করে। শাহবাগে পৌঁছানোর পর ছাত্র জনতা নানা ধরনের স্লোগান দিতে থাকে। তাদের স্লোগানেই প্রতিফলিত হচ্ছে ক্ষোভ, শোক ও বিচারের দাবি। হাদি ভাইয়ের খুনিদেরকে দ্রুত দেশে এনে বিচারের আওতা এনে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক, এটাই আমরা চাই। হাদি দেশের জন্য লড়াই করছেন, আমরা হাদির অনুসরণে হাদিকে যেন সুষ্ঠুভাবে বিচার হয় সেই আমরা প্রতিবাদ জানাচ্ছি। যতদিন পর্যন্ত এই খুনের বিচার না হবে ততদিন পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। প্রতীকী কফিন মিছিল নিয়ে এ সময় তারা প্রদক্ষিণ করে শাহবাগ মোড়। আগতরা বলছেন, ওসমান হাদির শরীরের মৃত্যু হলেও তার অনুসারীরা আজ সবাই হতে চায় হাদি। প্রিয় নেতার টানে তাই শাহবাগে জনস্রোত। ভালোবেসে ঐতিহাসিক এই চত্বরের নামও বদলে তারা রেখেছেন ওসমান হাদি চত্বর। হাদি ভাইকে হারিয়েছি, তার শোক, তার জন্য যে বেদনা প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে কষ্ট দিচ্ছে। হাদি ভাই এমন কিছু শিক্ষা দিয়ে গেছেন আমাদেরকে, যেন আমি এরকম নিয়ত করছি যেন আমার দুইটা সন্তানের জন্য হাদি ভাই হয়। হাদি ভাইয়ের একটা ইচ্ছা ছিল এই দেশটাকে একটা শান্তশিষ্ট দেশ হিসেবে গড়ে তোলা এবং সব ধরনের অন্যায় প্রতিবাদ করা, সেটাই আমরা চাই। দুপুরে মানিক মিয়া এভিনিউতে জানাজা শেষে হাদির মরদেহ আনা হয় শাহবাগে। মিছিলে মিছিলে প্রকম্পিত গোটা এলাকা।
স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতা এটাই যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, যেটার দায় তাকেই নিতে হবে। আসিফ নজরুল আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করিয়ে এবং আসিফ নজরুলের পদত্যাগ করিয়ে সুষ্ঠু একটা বিচার বিভাগ এবং সুষ্ঠু স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠন করে হাদি ভাইয়ের বিচার করবেন। খুনিদের বিচারের আওতায় আনতে কোনো অবহেলা নয়, রাষ্ট্রকে হুঁশিয়ার করে দিয়েছেন হাদির সহযোদ্ধারা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। সাবেক বিমান বাহিনী প্রধান ও মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এয়ার ভাইস মার্শাল একে খন্দকার আর নেই। শনিবার সকাল 10:30টার দিকে তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান। দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR। তার বয়স হয়েছিল প্রায় 96 বছর। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীনতার পরে তাকে বীর উত্তম খেতাব দেওয়া হয়। এছাড়া মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য 2011 সালে একে খন্দকারকে স্বাধীনতা পদক দেয় সরকার। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নৈরাজ্য করে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, গণতন্ত্রের অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার সব ষড়যন্ত্র বিফল হবে। শনিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, হাদি হত্যাকাণ্ডের সাথে স্বৈরাচারের দোসর ও যারা নির্বাচন পেছাতে চায় তারা জড়িত থাকতে পারে। তিনি জানান, তারেক রহমানের ফেরার দিনক্ষণ জনতার সমাবেশে হবে এবং সেদিন সবাই দেশের বিরুদ্ধে চলা সব ষড়যন্ত্র বিফল করার কঠিন বার্তা দিবে। নির্বাচনকে বানচাল করার জন্য, পারতপক্ষে পিছানোর জন্য যে সমস্ত অপকৌশল গ্রহণ করেছে ফেসিবাদী শক্তি, পতিত ফেসিস্ট শক্তি, তার সাথে হয়তো তাদের এদেশীয় দোসররা এবং এর বাইরেও যারা নির্বাচন বানচাল করতে চায় তারা জড়িত থাকতে পারে। তবে কোনো রকমের অপকৌশল এবং কোনো রকমের এরকম হত্যাকাণ্ড ঘটিয়ে যদি কেউ মনে করে যে দেশে নৈরাজ্য সৃষ্টির মাধ্যমে নির্বাচন বানচাল করতে পারবে, তাদের সেই ধারণা ভুল। 2 সপ্তাহ শাশুড়ি খালেদা জিয়ার পাশে থাকার পর লন্ডনে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান। শনিবার সকাল 8:30টায় শাহজালাল বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন ডাক্তার জুবাইদা রহমান। ফ্লাইটটি সিলেট হয়ে সরাসরি লন্ডনের হিথ্রো বিমানবন্দরে যায়। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, তারেক রহমানের সাথে তিনিও 25 ডিসেম্বর দেশে আসবেন। তাদের সঙ্গে কন্যা জাইমা রহমানেরও দেশে ফেরার কথা রয়েছে। এখান থেকে সিলেটে যাবে, সিলেটে 1 ঘন্টা যাত্রা বিরতি হবে, ওখান থেকে একবারে হিথ্রোতে নামবেন। একবারে 25 তারিখে আমাদের প্রিয় নেতা, মানবিক নেতা জনাব তারেক রহমানের সাথেই ফিরবেন। ফ্যামিলির 3 জনই আসছেন, এছাড়াও বিএনপি এবং অন্যান্য কিছু নেতৃবৃন্দ সম্ভবত কিছু, খুব সংক্ষেপ আমি যতদূর জানি 8-10 জনের একটি আসতেছে। জানাবো জেরুসালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আপিলের সময়সীমা 2 দিন কমানোর পাশাপাশি আপিল নিষ্পত্তির সময় 2 দিন বাড়িয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল সংশোধন করেছে নির্বাচন কমিশন। সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আগামী 5 থেকে 11 জানুয়ারির পরিবর্তে আপিল করা যাবে 5 থেকে 9 জানুয়ারি পর্যন্ত। এছাড়া 12 থেকে 18 জানুয়ারির পরিবর্তে আগামী 10 থেকে 18 জানুয়ারি পর্যন্ত আপিল নিষ্পত্তি করা হবে।
সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ঘাঁটিতে সন্ত্রাসীদের ড্রোন হামলায় নিহত 6 বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে পৌঁছেছে। শনিবার বেলা 11:05 শাহজালাল বিমানবন্দরে মরদেহবাহী ফ্লাইটটি অবতরণ করে। কাল ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজা অনুষ্ঠিত হবে। পরে নিজ নিজ ঠিকানায় হেলিকপ্টারে করে তাদের মরদেহ পাঠানো হবে, দাফন করা হবে যথাযথ রাষ্ট্রীয় এবং সামরিক মর্যাদায়। গত 13 ডিসেম্বর সুদানে আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা, আর এতে প্রাণ হারায় বাংলাদেশ সেনাবাহিনীর 6 শান্তিরক্ষী, আহত হন আরও 9 জন। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি চুক্তির সম্ভাবনা বাড়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। যুদ্ধের অবসান হলে রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সেক্ষেত্রে বাজারে জ্বালানি তেলের সরবরাহ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিনিয়োগকারীদের মধ্যে এই আশাবাদ ভেনেজুয়েলা থেকে জ্বালানি তেল পরিবহন ঘিরে সাম্প্রতিক অনিশ্চয়তাকে ছাপিয়ে গেছে। এর প্রভাবে গেল সপ্তাহে দাম কমেছে জ্বালানি পণ্যটির। জানাবো ভ্যাসলিন প্রেসেন্স শীতের সাতকাহন। পৌষ শুরু হলেও রাজধানীতে এখনো শীতের তীব্রতা কম, ফলে চাহিদা কম থাকায় ঢাকায় পাইকারি ও খুচরা মার্কেটে এখনো জমে ওঠেনি শীতের গরম কাপড় বিক্রি। তবে শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি বাড়বে প্রত্যাশা বিক্রেতাদের। শীত আসার সঙ্গে শপিং মল বা ফুটপাতে বাড়ে শীতের পোশাক বিক্রির চাহিদা। বিক্রেতারা কম্বল, জ্যাকেট, চাদর, সোয়েটার সহ শীতের বিভিন্ন পোশাক সাজিয়ে অপেক্ষা করেন ক্রেতাদের। তবে এবছর ডিসেম্বরের মাঝামাঝি এসেও এখনো কাঙ্ক্ষিত ক্রেতার দেখা পাচ্ছেন না তারা। দেশে শীতের পোশাকের মৌসুমি ব্যবসা মোটামুটি 3 থেকে 3.5 মাসের। মৌসুম শুরু হয় অক্টোবরের মাঝামাঝি সময়ে, চলে জানুয়ারির শেষ পর্যন্ত। তবে ঢাকায় শীতের তীব্রতা কম থাকায় ক্রেতাদের উপস্থিতি তুলনামূলক কম। আমাদের এখানে এখন শীত পড়ে নাই, কাস্টমার কোনো আসে না, শীতের পোশাক তেমন চলে। এখন আইসা হাতা গেঞ্জি খুঁজতেছে, সেলটা অনেক কম যাইতেছে। শীত পড়লে তো ভালোই যাইতো। ভারী শীতের পোশাক বিক্রি কম হলেও ফুল হাতার টি শার্ট, শার্ট থেকে শুরু করে হালকা ধরনের পোশাকই বিক্রি হচ্ছে বেশি। ঢাকায় যারা থাকে তারা পাতলাগুলো দেখতেছে, বেশিরভাগই পাতলাগুলো তারা খুঁজতেছে, কারণ ঢাকায় তো তেমন শীত নাই। শীত পড়ে নাই তো হালকা মোটাটাই চলতেছে, ওরকম ভারী কাপড়টা চলতেছে না, হালকা কাপড়টা ইউজ হচ্ছে বেশি। শীত বাড়ার সঙ্গে সঙ্গে বিক্রি বাড়ার আশা বিক্রেতাদের। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রেস্টোর। বিএফএল ফুটবল বসুন্ধরা কিংসের বিপক্ষে 2-1 গোলে জিতেছে বাংলাদেশ পুলিশ। গাজীপুরে খেলার জন্য অপ্রস্তুত মাঠে নিজেদের সেরা ফুটবলটা খেলতে পারেননি কিংস। আর ম্যাচের 3 মিনিটেই গোল হজম করে তপু জিকোরা 32 মিনিটে ফাহিমের স্কোরে কিংস ম্যাচে ফিরলেও তা ধরে রাখতে পারেনি। ম্যাচের 90 মিনিটে শফিক ক্যাগুরেমের স্কোর লিড নেন পুলিশ, আর বাকি সময়ে গোল শোধ করতে পারেনি কিংস। ফলে 2-1 গোলের জয়ে উল্লাসে মেতে বাংলাদেশ পুলিশ। দর্শকেরা, এই ছিল নিউজ 24 সংবাদে। সঙ্গে ছিলেন যারা, ধন্যবাদ সবাইকে।